সৃজিত মুখার্জি এমন একজন পরিচালক যিনি এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলা যায় একটা প্যারালাল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, যেখানে তার নামে সিনেমার টিকিট বিক্রি হয়, হলে দর্শক আসে, তার ফ্যান ফলোইং আলাদা করে আছে। সৃজিত মুখার্জি এমন একজন পরিচালক যিনি নিয়মিত কোনো অভিনেতা নন, কিন্তু তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্টার। অনেক তাবড়ো সুপারস্টারের থেকেও তিনি বড় একজন স্টার। সৃজিত মুখার্জি এমন একজন পরিচালক যাকে নিয়ে মাঝে মধ্যে বিতর্ক তৈরি হয়, খবরের কাগজে হেডলাইন হয়, আবার সেগুলো তিনি চমৎকারভাবে হ্যান্ডেলও করেন, বা এরকমও বলা যেতে পারে তিনি সেগুলো চমৎকার উপভোগও করেন। কিন্তু এই আলোকিত দিকগুলোর বাইরেও তার আলাদা একটা পরিচয় আছে, যেখানে বহু মানুষ যারা তার এককালে হয়তো ফ্যান ছিলেন, তার সিনেমা দেখতে পছন্দ করতেন, তাকে ঘিরে অনেক প্রত্যাশী ছিল যাদের মনে, তারা কিন্তু হতাশ হয়েছেন আজকে। তারা মনে করেন সৃজিত মুখার্জি যা ডেলিভার করতে পারতেন, যে উচ্চতায় পৌঁছতে পারতেন, সেখানে তো পৌঁছতে পারেনি, উল্টে তার অধঃপতন হয়েছে। তার সমালোচকদের মতে সৃজিত মুখার্জি যতটা না যোগ্য তার থেকে বেশি সম্মান পায়। তিনি শুধু হাইপ ক্রিয়েট করে বাজে সিনেমাকেও, খাজা সিনেমাকেও হিট করিয়ে দেন। সমালোচকদের মতে সৃজিত মুখার্জি আসলে যে ততটা ভালো পরিচালক নন, সেটা তিনি বোম্বে যাওয়ার পর ধরা পড়ে গেছে। বাংলা থেকে বহু পরিচালক বোম্বেতে গেছেন এবং সেখানে একের পর এক সুপারহিট সিনেমা দিয়েছেন, তারা সফল হয়েছেন, কিন্তু সৃজিত মুখার্জি বোম্বেতে গিয়ে একাধিক সুযোগ পেয়েও সেইভাবে সফল হতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাকে যে বাংলা সিনেমার পরিচালক হিসেবে মুকুটহীন সম্রাট বলা হয় আজকের দিনে, এটা কি আসলেই বাড়াবাড়ি, না সত্যি সত্যি তিনি সফল? আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবো। আজকে আমরা দেখব যে সৃজিত মুখার্জি কেন সফল হয়েছে। দশম অবতারের মতো সিনেমা, যে সিনেমা নিয়ে তিনি নিজেই সন্তুষ্ট নন, সেই সিনেমা 2023 সালের অন্যতম বড় হিট বা সব থেকে বড় হিট সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিভাবে এটা সম্ভব? এবং তাছাড়াও সৃজিত মুখার্জিকে মানুষ যেরকম পছন্দ করেন, তেমনি একদল মানুষ তাকে প্রচন্ডভাবে অপছন্দ করেন কেন, আজকে আমরা সেটাও তদন্ত করে দেখবো। তাহলে চলুন, আর দেরি করে লাভ কি, আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তবে তার আগে আপনার কর্তব্যগুলো একটু করে নিন, ওই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যেসব করতে হয় আর কি, সেগুলো করে চলুন একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই বলি, সৃজিত মুখার্জিকে বুঝতে হলে তার প্রথম সিনেমাটার দিকে তাকালেই যথেষ্ট। বাংলা সিনেমাতে তখন ঋতুপর্ণ ঘোষের যুগটা শেষ হচ্ছে। 2010 সালে তার প্রথম সিনেমা অটোগ্রাফ রিলিজ করে। সেই সময় অলরেডি আমরা টের পাচ্ছিলাম যে ঋতুপর্ণ ঘোষ অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছেন, সিনেমার দিকে তার আর মন নেই। অপর্ণা সেন সিনেমা করা কমিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট যে বাংলা আর্ট ফিল্ম নিয়ে আমরা এতকাল গর্ব করতাম, গোটা ভারতে বাংলার শিল্প, বাংলার সিনেমা যে আর্টের জন্য পরিচিত ছিল, সমাদৃত হতো, সেই ধারাটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে, আমরা এটা টের পাচ্ছিলাম। কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তখন অব্দি রমরমিয়ে চলছিল, তার কারণ বাংলা কমার্শিয়াল সিনেমা তখন একের পর এক সাউথের রিমেক বানিয়ে হিট দিয়ে যাচ্ছিল আমাদের। এই সময় বাংলায় দেব, জিতের মতো সুপারস্টার উঠে আসছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে নাম্বার ওয়ান। তার সেই নাম্বার ওয়ান পজিশনটা কিন্তু তখন বেশ টলমল। হার্ডকোর কমার্শিয়াল মুভিতে বাংলার দর্শক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আর সেইভাবে ততটা পছন্দ করছে না, বরঞ্চ তার বিকল্প হিসেবে দেব, জিতকে পছন্দ করছে। প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষের হাত ধরে কিছুটা আর্ট ফিল্মের দিকে ঝুঁকে পড়েছেন। তখন তিনি যে শুধু গাছের ডাল ধরে নাচ করেন তা নয়, তিনি ততদিনে প্রসেনজিৎ থেকে প্রসেনজিৎ হয়ে উঠেছেন। কিন্তু এই সময় বাংলা সিনেমা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই সময় আমাদের সমাজ পাল্টে যাচ্ছে। দেখা যাচ্ছে একদল মানুষ যারা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে, যারা শহুরে দর্শক, যারা তথাকথিত রুচিশীল দর্শক, যারা সাউথের রিমেক করা লজিকহীন সিনেমা দেখতে পছন্দ করেন না। আর একদল দর্শক যারা গিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল ভর্তি করেন, যারা শহর থেকে কিছুটা দূরে থাকেন, যাদের কাছে সিনেমা মানে শুধুই বিনোদন। সাউথ ইন্ডিয়ান সিনেমার মেলোড্রামা, অবাস্তব অ্যাকশন, চড়া দাগের অভিনয়, তারা সেটাই পছন্দ করছেন। এই যে বিপরীতমুখী দুটো রাস্তা, এই দুটোকে ব্যালেন্স করার জন্য আসলেন সৃজিত মুখার্জি। তিনি রুচিশীল সিনেমা বানালেন, আর্ট ফিল্মের মতোই অনেকটা বানালেন, কিন্তু এমন একটা সিনেমা বানালেন যে সিনেমাকে আতেল সিনেমা বলে দেখে দেওয়া যাবে না। অর্থাৎ যারা ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমা দেখতেন, তারা কিন্তু সৃজিত মুখার্জির সিনেমা দেখতে গেলেন, অ্যাপ্রিশিয়েট করলেন। আবার যে দর্শকরা গৌতম ঘোষ বা মৃণাল সেনের সিনেমা, আর্ট ফিল্ম, ওগুলো বোদ্ধাদের জন্য, আতেলদের জন্য, ওইসব সিনেমা দেখে আমাদের পোষায় না বলতো, তারাও কিন্তু অটোগ্রাফ দেখে এনজয় করলেন। অর্থাৎ সৃজিত মুখার্জির সিনেমা একদিকে যেরকম বোদ্ধা শিল্পরসিকদেরও সন্তুষ্ট করলো, তেমনি আরেক দল যারা ওই বোদ্ধা বা শিল্পরসিকদের আতেল বলে গালাগালি দিত, তাদেরও সন্তুষ্ট করলো। অটোগ্রাফ সুপার হিট হলো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারের পালে নতুন করে বাতাস লাগলো, তার পুনর্জন্ম হলো বলা যায়। তিনিও এই কমার্শিয়াল সিনেমা, আর্ট ফিল্মের মাঝের রাস্তাটা খুঁজছিলেন, যে মাঝের রাস্তাটা সৃজিত মুখার্জি তাকে দেখিয়ে দিলেন। কিন্তু প্রশ্নটা হলো যে একজন নতুন পরিচালকের সিনেমা, যে সিনেমাটা খুব কমার্শিয়ালও নয়, যে সিনেমাটা খুব বড় আর্ট ফিল্মও নয়, প্রচুর পুরস্কারও আনেনি, সেই সিনেমাটা হঠাৎ দর্শক দেখতে গেলেন কেন? দেখার পর তো মানুষের ভালো লেগেছে, কিন্তু শুরুতেই তারা দেখতে গেলেন কেন? শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টানে? না, ব্যাপারটা সেরকম ছিল না। এখানেই সৃজিত মুখোপাধ্যায়ের আসল তুরুপের তাসটা লুকিয়ে আছে। জেনে হোক বা না জেনে হোক, সৃজিত মুখার্জি অটোগ্রাফ সিনেমাটা এমন একটা বিষয় নিয়ে বানালেন যে জিনিসটা বাঙালির চিরকালের নস্টালজিয়া। বোদ্ধা থেকে সাধারণ বাঙালি, এই জায়গাটাতে সবাই কিন্তু এক। উত্তম কুমার, তার সাথে আবার সত্যজিৎ রায়ের কম্বিনেশন, বাঙালির এই নস্টালজিয়াটা সে চিরকাল লালন পালন করে, যেখানে সে গর্ব অনুভব করে। সেই জায়গায় এসে একজন আনকোরা নতুন পরিচালক, সে কিনা নায়কের মতো কাল্ট সিনেমার রিমেক
করতে চলেছে ব্যাপারটা নিয়ে আলোচনা তো হবেই। সিনেমা হলে আসার বহুদিন আগে থেকেই এই প্রচারটা কিন্তু শুরু হয়ে গেছিল। মানুষ এটাই শুনেছিল যে নায়কের রিমেক হচ্ছে, সেটা নাকি আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করছেন। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে কিনা শহুরে বাঙালি এই কদিন আগেও খুব একটা পাত্তা দিত না, সে কিনা বাঙালি আইকন উত্তম কুমারের জুতোতে পা গলানোর সাহস করছে। শুধুমাত্র নায়ক সিনেমার রিমেক হচ্ছে এই প্রচারটা, এই খবরটাই যথেষ্ট ছিল মানুষকে হলে টেনে নিয়ে যাওয়ার জন্য। কিছু মানুষ কৌতূহলী হয়ে হলে যাবেন, কিন্তু বাদ বাকি মানুষ তারা সমালোচনা করার জন্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গালাগালি দেওয়ার জন্য, নতুন পরিচালকের কত বড় ধৃষ্টতা সেটা পরিমাপ করার জন্য হলে যেতে চাইছিলেন। তাই ইনিশিয়াল মার্কেটিংটার কোথাও গিয়ে অভাব হয়নি। এরপর আসলো অনুপম রায়ের গান। আমাকে আমার মতো থাকতে দাও এই গানটা বাংলা গানের ইতিহাসে অন্যতম সেরা হিট হিসেবে রয়ে যাবে। শুধু এই গানটা নয়, এই সিনেমাটা নয়, সৃজিত মুখার্জির গোটা ক্যারিয়ারে অনুপম রায় কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে। তার গান, বিশেষ করে সৃজিত মুখার্জির সিনেমাতে সুর দেওয়া অনুপম রায়ের গান মানুষের মুখে মুখে ফিরেছে, বারবার হিট হয়েছে। হ্যাঁ, সৃজিত মুখার্জি আর অনুপম রায় পরস্পরকে কমপ্লিমেন্ট করেছেন তাদের প্রতিটা সিনেমায়, প্রতিটা গানে, এবং এইভাবেই এই হিট জুটি ক্রমশ আমরা বারবার রিপিট হতে দেখেছি। কিন্তু কথা হচ্ছিল অটোগ্রাফ নিয়ে। অটোগ্রাফ সিনেমাটা যারা কৌতূহল নিয়ে দেখতে গেছিল তাদের কথা ছেড়েই দিন, যারা নেগেটিভ মানসিকতা নিয়ে দেখতে গেছিলেন তারাও কিন্তু সন্তুষ্ট হয়ে ফিরে আসলেন। তারা দেখলেন যে সিনেমাটা আসলে আক্ষরিক অর্থে নায়কের রিমেক নয়, বাঙালির সেন্টিমেন্টে আঘাত করার জন্য সিনেমাটা বানানো হয়নি। সিনেমাটা একটা অন্যরকম সিনেমা, মানুষ একটা ভিন্ন কিছু, রিফ্রেশিং কিছু স্বাদ পেল। যে সিনেমার স্ক্রিপ্ট ভালো, ডায়লগ মনে রেখে দেওয়ার মতো। সব থেকে বড় কথা, এই সিনেমাটা বাঙালির নস্টালজিয়া, নায়ক সিনেমা উত্তম কুমার, সত্যজিৎ রায় এই নস্টালজিয়াটাকে প্যাম্পার করলো, তাকে হার্ট করলো না, অতএব সুপারহিট। প্রসেনজিতের ক্যারিয়ারে নতুন বান আসলো, কিন্তু ওয়ান ফিল্ম ওয়ান্ডার হওয়ার জন্য তো সৃজিত আসেননি। এরপর আসলো 22শে শ্রাবণ। এই সিনেমার গানও হিট, টান টান স্ক্রিপ্ট, মানুষ তখন রোজ রোজ থ্রিলার দেখে বোর হয়ে যায়নি। এই থ্রিলারটা মানুষকে নতুন কিছুর একটা স্বাদ দিয়েছিল। সব থেকে বড় কথা, থ্রিলার সাথে আবার স্মার্ট মেকিং। সিনেমাতে একটা মিষ্টি প্রেমের গল্পও আছে, আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অন্যরকম ভূমিকায় দেখা যাচ্ছে। কিন্তু এই সব কারণে কি 22শে শ্রাবণ হিট হয়েছে? 22শে শ্রাবণের মূল ইউএসপিটা ছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন হিরো, বর্ষিয়ান হিরো, লিডিং হিরো, তিনি বাংলা সিনেমাতে একদম কাঁচা খিস্তি করছেন, গালাগাল দিচ্ছেন। বাংলা সিনেমায় এরকম খুল্লাম খুল্লা গালাগালি কোনো একজন হিরো দিচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু খুব একটা দেখা যেত না। এটা একটা শকিং এলিমেন্ট ছিল। অবশ্যই 22শে শ্রাবণ সিনেমাটা যথেষ্ট ভালো ছিল, সিনেমার ডায়লগগুলো অসাধারণ ছিল, যে ডায়লগ আজও লোকের মুখে মুখে ফেরে, কিন্তু তার সাথে ছিল এই শকিং এলিমেন্ট। এই শকিং এলিমেন্ট, সারপ্রাইজ এলিমেন্টের ব্যাপারটা সৃজিত মুখার্জি তার বেশিরভাগ সিনেমাতে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করেছেন। আমার মনে হয় সৃজিত মুখার্জি যখন স্ক্রিপ্ট লিখতে বা গল্প লিখতে শুরু করেন, সেই সময় থেকেই তার মাথায় এটা কাজ করে যে এই সিনেমার মার্কেটিংটা কি নিয়ে হবে, এই সিনেমাটা কেন দর্শককে হলে টেনে আনবে। সিনেমা ভালো কি খারাপ সেটা তো পরের প্রসঙ্গ, কিন্তু দর্শককে হলে টানার জন্য কিছু একটা সারপ্রাইজ এলিমেন্ট দরকার। সেই সারপ্রাইজ এলিমেন্ট কখনো হতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাকাবাবু হিসেবে প্রেজেন্ট করা, সেই সারপ্রাইজ এলিমেন্ট কখনো হতে পারে জুলফিকারের মতো মাল্টি স্টারার সিনেমা তৈরি করা, কখনো এটা হতে পারে বাঙালির চিরকালীন নেতাজি, বাঙালির নস্টালজিয়া নেতাজি, তার হারিয়ে যাওয়া নিয়ে, তার ফিরে আসা নিয়ে গুমনামির মতো সিনেমা করা, অথবা উত্তম কুমারের অ্যান্টনি ফিরিঙ্গির রিমেক হচ্ছে এই হাইপ ক্রিয়েট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাস্ট করা, মানে কিছুটা ওই অটোগ্রাফের ফর্মুলার আর একবার রিপিটেশন, অথবা কখনো ভিঞ্চিদার মতো সিনেমা যেখানে মেকআপের মাধ্যমে মানুষের রূপ চেঞ্জ করে দেওয়া, সেটাই ছিল সব থেকে বড় সারপ্রাইজ এলিমেন্ট। তাহলে এখন অব্দি যা বললাম তাতে কি কি দাঁড়ালো? সৃজিত মুখার্জি বাঙালির নস্টালজিয়াকে অসম্ভব ভালো ইউজ করতে পারে। বাঙালির গৌরবের জিনিস এখন খুব সীমিত হয়ে গেছে, বাঙালি অতীতের নস্টালজিয়া আঁকড়েই বাঁচে। সেই নস্টালজিয়াকে এত ভালোভাবে ইউজ করতে আর কোনো পরিচালক পারেন না। সৃজিত মুখার্জির সিনেমা মানেই সেখানে কিছু সারপ্রাইজ এলিমেন্ট থাকবে, যেটা নিয়ে আলোচনা হবে, যেটা নিয়ে বিতর্ক হবে। কখনো সেটা হতে পারে সুস্মিতা সেনের মতো মুম্বাইয়ের স্টারকে কাস্ট করে সিনেমা বানানো, কখনো হতে পারে চিরঞ্জিত, অপর্ণা সেন, গৌতম ঘোষের মতো প্রথিতযশা মানুষদের, যাদের পর্দায় এখন খুব একটা দেখা যায় না, তাদেরকে ফিরিয়ে এনে চমক দেওয়া। তৃতীয়ত, সৃজিত মুখার্জির সিনেমায় গানের ব্যবহার, বেশিরভাগ সিনেমার এক্স ফ্যাক্টর অনুপম রায়। চতুর্থত, সৃজিত মুখার্জির সিনেমার ডায়লগ, তিনি কত ভালো গল্প লেখেন, স্ক্রিপ্ট কত ভালো লেখেন, সেই সব নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু তিনি যে অসাধারণ ডায়লগ লেখেন এটা নিয়ে কোনো বিতর্কের জায়গাই নেই। এরকম স্মার্ট, বুদ্ধিদীপ্ত হিউমার ডায়লগের মধ্যে তার সিনেমায় ছাড়া বাংলা সিনেমায় আজকাল আর দেখা যায় না। পঞ্চমত, তার সিনেমার মেকআপ, শুধু ভিঞ্চিতা বলে নয়, জাতিস্বরে প্রসেনজিৎ চ্যাটার্জির মেকআপ, প্রসেনজিৎকে কাকাবাবু হিসেবে প্রেজেন্ট করার সময় তার যে মেকআপ, অথবা রাজকাহিনী সিনেমাতে ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলা সিনেমায় ভালো মেকআপ এর আগেও আমরা দেখেছি, কিন্তু শুধু মেকআপের জোরেই অভিনেতা যে সেই ক্যারেক্টারটা হয়ে ওঠেন, তার যে একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যায়, এই জিনিসটা আমরা বহুদিন ধরে বাংলা সিনেমায় দেখছি না। সৃজিত মুখার্জি এখানেও সবার থেকে আলাদা। 6 নম্বর পয়েন্ট, সৃজিত মুখার্জির সিনেমার মার্কেটিং। সিনেমা রিলিজ হওয়ার আগে ট্রেলার কবে লঞ্চ হলো, কটা বিজ্ঞাপন বেরোলো, পোস্টার ঠিকঠাক লাগানো হলো কিনা, এর উপর নির্ভর করে না সৃজিত মুখার্জির সিনেমার মার্কেটিং। রিসেন্টলি এই টেক্কা সিনেমাটাই দেখুন না, প্রচার কতটুকু হচ্ছে, 3খানা পোস্টার রিলিজ হয়েছে, খুব একটা সারা জায়গাতে পারেনি, টিজারটাও যে খুব অসাধারণ হচ্ছে এমন নয়। তাহলে টেক্কা সিনেমার মার্কেটিংটা কি ঠিকঠাক
হচ্ছে না? টেক্কা সিনেমার মার্কেটিং আসলে সেই দিনই হয়ে গেছে যেদিন অ্যানাউন্স হয়েছিল যে দেবের সাথে সৃজিত মুখার্জি কাজ করবে। মার্কেটিং মানে মানুষ বিষয়টা নিয়ে আলোচনা করবে, মানুষ এই বিষয়টা সম্পর্কে জানবে। দেব বাংলা সিনেমার এই মুহূর্তে এত বড় একজন সুপারস্টার, তিনি এত বছর বাদে সৃজিত মুখার্জির সাথে কাজ করছেন, তাও একক নায়ক হিসাবে অন্যরকম ভূমিকায়। এর থেকে বড় খবর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কমই এসেছে ইদানিংকালে। তাই সিনেমাটার নাম যে লোকটা জানে না, সেই লোকটাও জানে যে দেবের সাথে সৃজিত মুখার্জির কোনো একটা সিনেমা এবার পূজার সময় আসছে। এর পরের পয়েন্ট এই মার্কেটিং সংক্রান্তই, ওই সারপ্রাইজ এলিমেন্টের কথা যেটা বলছিলাম। পদাতিক সিনেমাটার কথাই ধরে নিন না, মৃণাল সেনের বায়োপিক তো আরো হয়েছে, কিন্তু সৃজিতের পদাতিকের মতো প্রচার মানুষের কাছে পৌঁছে যাওয়া অন্য সিনেমাগুলো সফলভাবে এতটা করতে পারেনি। রিসেন্টলি রিলিজ হওয়া অতি উত্তম, সিনেমাতে কি আছে না আছে সেগুলোতে কিছু যায় আসে না। সিনেমাটা নিজেই একটা সারপ্রাইজ এলিমেন্ট, যে উত্তম কুমারের সেই সময়ের ক্লিপগুলো ইউজ করে এখন একটা সিনেমা বানানো হচ্ছে, উত্তম কুমারকেই অভিনেতা হিসেবে একটা সিনেমাতে ফিরিয়ে আনা হয়েছে। অতি উত্তম সিনেমায় আর কিছু নেই, শুধু এইটুকুই আছে যেটার জন্য প্রচার হয়েছে। কিন্তু এই সারপ্রাইজ এলিমেন্টের সব থেকে বড় দুর্বলতা এটাই যে সেটা বারবার ব্যবহার হলে ভোঁতা হয়ে যায়। অটোগ্রাফ, 22 শ্রাবণ বা জাতিস্বরে যে চমকগুলো আমাদের খুব হন্ট করেছিল, আজকে অতি উত্তম বা পদাতিকের ক্ষেত্রে সেগুলো অতটাও হন্ট করে না। এটা একটা বড় কারণ যে সৃজিত মুখার্জির এখন এত সমালোচনা হচ্ছে। তার সমালোচনা হওয়ার দ্বিতীয় বড় কারণ যে শুধু ডায়লগ দিয়ে হয় না, তিনি এখনো খুব ভালো ডায়লগ লেখেন, কিন্তু স্ক্রিপ্ট যদি দুর্বল হয়, যারা নিয়মিত দর্শক, যারা সৃজিতের আসলেই হার্ডকোর ফ্যান, তারা একটা সময় গিয়ে নিজেদের চিটেড ফিল করে, তারা একটা সময় গিয়ে গালাগালি দেন, বলেন যে সেই সৃজিত মুখার্জি কোথায় হারিয়ে গেল। কিন্তু এটা কেন হচ্ছে? সেখানেই তৃতীয় সমস্যাটা। এমনিতেই একজন শিল্পীর একটা শেলফ লাইফ থাকে, সে গায়ক হোক বা অভিনেতা বা পরিচালক, সবারই একটা নির্দিষ্ট শেলফ লাইফ থাকে। পিকে ওঠার পর কার্ভটা নিচের দিকেই যাবে, কিন্তু এই যে পিকে ওঠার পর কার্ভটা নিচের দিকে যায়, তার অন্যতম বড় একটা কারণ যে মানুষটা পিকে ওঠার পর ব্যস্ত হয়ে পড়ে। তিনি তার সৃষ্টির প্রতি যতটা সময় দিতে পারতেন আগে, সেটা কিন্তু আর দিতে পারেন না। সৃজিত মুখার্জির সাথেও সম্ভবত এই সমস্যাটা হয়েছে। এছাড়াও টপে উঠে যাওয়ার পর মানুষের সাধারণ মানুষের সাথে, সাধারণ সমাজের সাথে যোগসূত্রটা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। যে কোনো সফল মানুষ একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে পড়েন, আবদ্ধ হয়ে যান। সুনীল গঙ্গোপাধ্যায় একবার এই কথাটা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি এখন আর নতুন কোনো রসদ পাই না সৃষ্টির জন্য, আমি এককালে যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, সেইগুলো থেকেই আজও নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করি। সৃজিত মুখার্জির সম্ভবত এটাও একটা বড় সমস্যা। আর হ্যাঁ, আর একটা সমস্যার কথা না বললেই নয়, মানুষের এক্সপেকটেশনস হাই হয়ে যায়। অটোগ্রাফ বা 22 শ্রাবণের সৃজিতের থেকে আমাদের সেই প্রত্যাশা ছিল না, যতটা প্রত্যাশা আমাদের দ্বিতীয় পুরুষ বা দশম অবতারের সৃজিতের থেকে ছিল। এই নিয়মিতভাবে প্রত্যাশাকে মিট করা, সেটা কিন্তু খুব কঠিন কাজ। তাহলে এক কথায় বলতে হলে বলতে হয়, সৃজিত মুখার্জি সফল তার কারণ তিনি একাধারে প্রতিভাবান এবং তার সাথে সাথে তিনি ইন্টেলিজেন্ট। আর শেষে বলবো, তিনি বোম্বে থেকে যতটা সফল হতে পারতেন ততটা সফল হতে পারেননি। তার সব থেকে বড় কারণ হচ্ছে বোম্বেতে তার শিকড় নয়। তিনি যেভাবে বাংলা সিনেমায় গান ব্যবহার করেন, ডায়লগ ব্যবহার করেন বা বাঙালির নস্টালজিয়াকে ব্যবহার করেন, সেগুলো তিনি কিন্তু বোম্বেতে গিয়ে ব্যবহার করতে পারেননি। তবে হ্যাঁ, সৃজিত মুখার্জির বয়স এখনো মাত্র 47 বছর। পরিচালক হিসেবে তার থেকে আমাদের আরো অনেক কিছু পাওয়ার রয়েছে, হয়তো অ্যাটলিস্ট আমাদের প্রত্যাশা তো আছে। হয়তো আগামী টেক্কা সিনেমা থেকেই আমরা অন্য সৃজিতকে দেখতে পাবো, অথবা শেষ বলে সত্যিই কিছু নেই থেকে আমরা বুঝতে পারবো যে না, সৃজিত শেষ হয়ে যাননি, তার নতুন শুরু শুধু সময়ের অপেক্ষা ছিল। এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন ঠিকই, কিন্তু যদি খারাপ লাগে, যদি কোথাও দ্বিমত পোষণ করেন, সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিন্ন মতামত আমরা সব সময় শুনতে আগ্রহী। আর আপনি যদি ভিন্ন সাথে জিনিস দেখতে চান, তাহলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আনন্দবাজারে আমরা টেকের বিষয়ে নিয়মিত লেখালেখি করছি, সেটা পড়তে চাইলে তার লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।